প্রথম সাংবাদিক সম্মেলন। রাজ্যের সভাপতি প্রণয় আছে, রাজ্যের নেতৃত্বরা আকাশ, বাদশা, দিদি, অনিরুদ্ধ, সোনালী, বর্ণনা, ওদিকে মগুল, চন্দ্রনন্দ, এরা সকলে আছে, আরো বাকিরাও আছে, মূলত এই গত কয়েকদিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে যে অব্যবস্থা, যে সরকারি অব্যবস্থার সম্মুখীন হতে হয়েছে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী, আমরা তার বিরুদ্ধে রাজ্য প্রশাসন, রাজ্য সরকারকে দায়ী করছি। শুরু থেকেই রাজ্য সরকার মাধ্যমিক পরীক্ষার সম্পর্কে অমানবিক দৃষ্টিভঙ্গি, অমানবিক আচরণ দেখিয়ে এসেছে। শুরু থেকে আমরা দেখেছি সময়সূচি পরিবর্তন করা হয়েছে এমনভাবে যাতে একটা বড় অংশের ছাত্রছাত্রী তারা হচ্ছে যে শুরু থেকেই হচ্ছে সমস্যার সম্মুখীন হয়েছে। পরীক্ষা কেন্দ্র বাড়ি থেকে বহু দূরে, পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কমেছে। রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে এটা থেকেই পরিষ্কার হয়ে যায় যে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কমানো হয়েছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়েও পরবর্তীতে বারংবার বলা সত্ত্বেও যানবাহন সম্পর্কে কোনো রকম বাড়তি সুবিধা মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে ব্যবস্থা করা হয়নি, যার ফলাফলে নলহাটিতে একজন মাধ্যমিক পরীক্ষার্থী, একজন ছাত্রী তার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, মৃত্যু হয়েছে। রাজ্যের একাধিক জেলাতে নানা দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। একাধিক ক্ষেত্রে এই সমস্যা, এই ঘটনা আমাদের সামনে এসছে যে পরীক্ষার্থীরা সেন্টারে পৌঁছতে পারেনি ঠিক সময়ের মধ্যে। রাজ্য প্রশাসনকে দায় নিতে হবে। রাজ্য প্রশাসন নীরব। এই সমস্যাগুলো সম্পর্কে মুখ্যমন্ত্রী একটার পর একটা প্রেস কনফারেন্স করছেন, একটি কথাও বলছেন না। পর্ষদ নীরব। এবং এই সম্ভাবনা তৈরি হচ্ছে যে আগামী সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও এই সমস্যাগুলোর সম্মুখীন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হতে পারে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি রাজ্য প্রশাসনকে, আমরা হুঁশিয়ারি দিচ্ছি সংসদকে, আমরা হুঁশিয়ারি দিচ্ছি রাজ্যের সরকারকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রেও যদি এই একই রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে ভারতের ছাত্র ফেডারেশন রাস্তায় নেমে যা করবার, যাতে তাদের সুবিধার্থে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে যা যা করবার তাই তাই করবে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, প্রশ্নপত্র ফাঁস। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। এটা বোঝা যাচ্ছে তৃণমূলের যেমন অ্যাডমিশনের সিন্ডিকেট আগে থাকতেই 2011 সালের পর থেকে তৃণমূল যেমন অ্যাডমিশনের সিন্ডিকেট তৈরি করে রেখেছে, এখন নতুন করে আবার কোয়েশ্চেন পেপার সিন্ডিকেট তৈরি করবার বন্দোবস্ত করছে। মাধ্যমিকের প্রশ্নপত্র দিনের পর দিন আমরা দেখতে পেয়েছি ফাঁস হয়েছে। একজন গৃহশিক্ষক ধরাও পড়েছে হোয়াটসঅ্যাপে এই প্রশ্নপত্র ফাঁস করবার জন্য। নানান জেলাতে নানান হোয়াটসঅ্যাপ গ্রুপ এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে যুক্ত আছে। তদন্ত করতে হবে, খুঁজে বার করতে হবে কারা। 2 নম্বর কথা, শুধু স্কুলের ক্ষেত্রে নয়, শুধু মাধ্যমিকের ক্ষেত্রে নয়, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এসেছে। মনীন্দ্র কলেজে 5th সেমিস্টারের পরীক্ষা, কমার্সের পরীক্ষা, 5th সেমিস্টারের পরীক্ষা, সেই কোশ্চেন পেপার লিক হয়ে গেছে। বোঝাই যাচ্ছে মনীন্দ্র কলেজের মতো কলেজ, যেখানে তৃণমূল ছাত্র পরিষদ দ্বারা পরিচালিত অবৈধ ছাত্র সংসদ, যারা নানাভাবে ছাত্র সংসদকে কাটমানি জেনারেটর মেশিনে পরিণত করেছে, তাদেরই কাটমানি জেনারেট করবার একটা নতুন পদ্ধতি তারা অ্যাপ্লাই করা শুরু করেছে, তা হলো এই প্রশ্নপত্রগুলোকে বিক্রি বার্তা করা। অতএব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় 3টি ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এসছে। এখনো পর্যন্ত রাজ্য প্রশাসন কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলিকে আটকানোর জন্য। কোনো প্রিভেন্টিভ মেজারও নেওয়া হয়নি। আবার পরবর্তীতে এই ঘটনার সঙ্গে সংযুক্ত যারা, তাদেরকে গ্রেপ্তার করা, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, এই ধরনের কোনো ঘটনাও আমরা সামনে দেখতে পাইনি। অতএব স্কুল শিক্ষা, হায়ার এডুকেশন, এই সমস্ত ব্যবস্থাটাতেই একটা অরাজকতা তৈরি করা, এই সমস্ত ব্যবস্থাকেই হচ্ছে যে কাটমানির মেশিনে পরিণত করা, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে অবৈধ ছাত্র সংসদ পরিচালনা করা, একের পর এক ঘটনা সামনে এসেছে। জিএস,
আনন্দমোহন কলেজের ইউনিটের প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের 4 লক্ষ টাকা চুরি করে গায়েব হয়ে গেল। আমরা রাস্তায় নেমেছিলাম, থানায় গেছি, আনন্দমোহন কলেজের উল্টো দিকেই হচ্ছে যে আমার স্ট্রিট থানা, থানায় গেছি, থানার ওসি কোনো রকম কিছু বলতে পারছেন না কি করবেন। অতএব থানার উল্টো দিকে কলেজ, সেই কলেজ থেকে সোশ্যালের 4 লক্ষ টাকা নিয়ে গায়েব হয়ে যাচ্ছে তৃণমূলের নেতা, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ তারা চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বোঝা যাচ্ছে যে স্কুল শিক্ষা, কলেজ শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা, গোটা শিক্ষার কেন্দ্রগুলোকে তৃণমূলের অরাজকতা, তৃণমূলের লুম্পেন রাজ, তৃণমূলের গুন্ডারাজ, তৃণমূলের মূল্যবোধহীন রাজনীতির চাষ, এই চাষের জমি বানানোর চেষ্টা করছে এরা, যাতে লোকসভা নির্বাচনের প্রাক্কালে যে মূল্যবোধহীন প্রজন্ম তৃণমূল তৈরি করছে ক্যাম্পাসে ক্যাম্পাসে, সেই প্রজন্মের মস্তিষ্কে আরএসএস, বিজেপি, হিন্দুত্ববাদের এজেন্ডা তাদের মস্তিষ্কে ইনজেক্ট করা যায়, সেই ব্যবস্থা করছে তৃণমূলের সরকার। কার্যকরী ভূমিকা নিচ্ছে সাহায্য করবার জন্য, বিজেপির সরকারকে কার্যকরী ভূমিকা নিচ্ছে সাহায্য করবার জন্য, এই রাজ্যের বুকে দাঙ্গাবাজদের প্রসার করবার জন্য কার্যকরী ভূমিকা নিচ্ছে তৃণমূল কংগ্রেসের। এর একই ছবি আমরা দেখতে পাই যখন আমরা বাজেট আমাদের সামনে আসে। কেন্দ্রীয় বাজেট আমরা দেখলাম মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের 2023 সালের ডিসেম্বরের যে নথি আমাদের সামনে এসছে, যে গোটা দেশ জুড়ে 5% ইনফ্লেশন, 5% মূল্যবৃদ্ধি, সেই 5% মূল্যবৃদ্ধিকে যদি মাপকাঠি হিসেবে ধরা হয়, তাহলে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাজেটে হায়ার এডুকেশনের ক্ষেত্রে 9,600 কোটি টাকা কমানো হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম হায়ার এডুকেশনের ক্ষেত্রে এত বড় অঙ্কের টাকা কমানো হলো সরকারের পক্ষ থেকে। ইউজিসির ক্ষেত্রে, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের ক্ষেত্রে 60% টাকা, এর আগের বারের থেকে 60% টাকা কমানো হয়েছে। এর আগেও আমরা দেখেছি ইউজিসি কে কার্যত হাতের পুতুলে পরিণত করেছে কেন্দ্রের সরকার। ইউজিসি পরিণত হয়ে গেছে আরএসএস এর এজেন্ডা ক্যাম্পাসের ভেতরে ইমপ্লিমেন্ট করবার একটা মাধ্যম হিসেবে। আর এখন আমরা দেখতে পাচ্ছি কার্যত ইউজিসি কে তুলে দেওয়ার জন্য 60% বরাদ্দ গতবারের থেকে এবারে কমিয়ে দেওয়া হলো। মেক ইন ইন্ডিয়ার বড়াই গোটা দেশ জুড়ে আমরা দেখতে পাই। সেই মেক ইন ইন্ডিয়ার আসলে কি কঙ্কালসার চেহারা, সেটা আজকে পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে যখন আমরা দেখেছি কেন্দ্রীয় বাজেটে কারিগরি শিক্ষার ক্ষেত্রে 6,000 কোটি টাকা কমানো হয়েছে বরাদ্দ। অতএব পড়াশুনোতে বরাদ্দ কমানো এবং পড়াশুনোয় বরাদ্দ কমিয়ে কর্পোরেটকে ছাড় দেওয়া, পড়াশুনোয় বরাদ্দ কমিয়ে পড়াশুনোর ব্যবস্থাটাকে আদানি আম্বানির মুনাফা তৈরি করবার মেশিনারিতে পরিণত করবার চেষ্টা। একই জিনিস রাজ্য বাজেটে। রাজ্য বাজেটে একই রকম ভাবে ওই যেমন ইনি তেমনি উনি, কেউ আলাদা নয়। যেদিকে মোদী সরকার যেদিকে দিক নির্দেশ করে, সেই একই নীতির প্রশ্নে সেই একই দিকে দিক নির্দেশ করে তৃণমূলের সরকার। গোটা রাজ্য বাজেট পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, এই মডেলকে কার্যকরী করবার 100টা জায়গা খুলে রাখা আছে। রাজ্যের স্কুলগুলোতে আমরা দেখেছি যে রাজ্যের সরকারি স্কুল, সরকারি স্কুলের প্রপার্টি, সরকারি স্কুলের ক্লাসরুম, সেই সরকারি স্কুলের ক্লাসরুমে বেসরকারি কোম্পানিকে দিয়ে তাদেরকে হচ্ছে যে টেন্ডার দিয়ে তাদেরকে ক্লাস করানোর জায়গা দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি পিপিপি মডেলের রাস্তাকে আরো বেশি প্রসারিত করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে। একটা অন্তঃশ্বাস শূন্য বাজেট, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি, সিগনিফাইং নাথিং। বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে 700 কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। একই হিসেবে কারিগরি শিক্ষার ক্ষেত্রে 19 কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। জিএসডিপির 2.7% বরাদ্দ করা হয়েছে শিক্ষা ক্ষেত্রে, যেখানে বহু বছর বহু দশক আগে থেকে কোঠারি কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী এবং আমাদেরও যা দাবি যে জিডিপির 6% ব্যয় বরাদ্দ করতে হবে শিক্ষা খাতে। রাজ্য বাজেটে আমরা দেখেছি 2.7% শিক্ষা খাতে বরাদ্দ।
এবং এমনভাবে এই বাজেটকে সামনে রাখা হয়েছে যেখানে বেশিরভাগ তথ্য আগের বারের বাজেট অ্যালোকেশনের টাকা পয়সা খরচা কিভাবে হয়েছে সেই খরচার বেশিরভাগ তথ্য হচ্ছে যে সামনে রাখা হয়নি রাজ্য বাজেটের ক্ষেত্রে। মিড ডে মিল প্রাপকের ক্ষেত্রে 2018 সালের 31শে জানুয়ারি মিড ডে মিল প্রাপকের সংখ্যা ছিল 1.18 কোটি। দেখা যাচ্ছে 2024 সালে দাঁড়িয়েও যে বাজেট সামনে রাখা হচ্ছে সেখানেও মিড ডে মিল প্রাপকের ক্ষেত্রে সংখ্যাটা 1.18 কোটি রয়ে গেছে। তাহলে তৃণমূলের বাজেটের তথ্য থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ড্রপ আউট হয়েছে। শুধু এই মিড ডে মিল প্রাপকের সংখ্যায় যদি আমরা দেখি তাহলে এটা পরিষ্কার যে প্রায় 6 থেকে 7 লক্ষ ছাত্রছাত্রী তারা ড্রপ আউট হয়েছে এই সময়কালের মধ্যে। কিন্তু ড্রপ আউটদের ক্লাসে ফেরানোর ক্ষেত্রে কোনো রকম উপায় রাজ্য বাজেট সামনে রাখে। আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি ড্রপ আউট হওয়া ছাত্রছাত্রীদের পড়াশোনার মূল স্রোতে ফেরানোর জন্য অবিলম্বে শিক্ষা খাতে স্পেশাল স্টিমুলাস প্যাকেজের ঘোষণা করতে হবে রাজ্যের সরকারকে। এই স্পেশাল স্টিমুলাস প্যাকেজ সম্পর্কে একটি কথাও এই গোটা রাজ্য বাজেটের সামনে এলো না। উপরন্তু নানান প্রশ্নের জায়গা থেকে গেল রাজ্য বাজেটে, যেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এই স্কলারশিপের ক্ষেত্রে অলরেডি এর আগে আমরা দেখতে পেয়েছি রাজ্য জুড়ে কেউ একটা স্কলারশিপ পেলে সে আরেকটা স্কলারশিপের জন্য সে এলিজিবল হলেও তাকে সেই স্কলারশিপে আবেদন করতে দেওয়া হচ্ছে না। সেই অবস্থাতেও দেখা গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের গত বছরে এই সময়ের তুলনায় আবেদনকারীর সংখ্যা অর্ধেক হয়ে গেল। যা 9 লক্ষ ছিল 2022 সালের ডিসেম্বর মাস অব্দি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনকারীর সংখ্যা ছিল 9 লক্ষ। আজকে 2023 সালের ডিসেম্বর মাসে এসে সেই তথ্য এই বাজেটের তথ্যতে দেখা যাচ্ছে সেই সংখ্যাটা 9 লক্ষ থেকে 4.5 লক্ষ হয়ে গেল। কেন এই সংখ্যাটা কমে গেল? রাজ্য সরকারকে তার উত্তর দিতে হবে। সেই উত্তর গোটা বাজেটের মধ্যে কোথাও নেই। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফলাও করে বাজেটে দেখেই বোঝা গেছে যে এই বাজেট আসলে পড়াশুনোকে এগিয়ে নিয়ে যাওয়ার বাজেট নয়। এই বাজেট আসলে ইন্স্যুরেন্সকে এগিয়ে নিয়ে যাওয়ার বাজেট। হেলথের জন্য কোনো কথা নেই, হেলথ ইনফ্রাস্ট্রাকচারের জন্য কোনো কথা নেই, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কথা আছে। এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কথা নেই। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য রাশফারি ফলাও করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো বুদবুদের মতন কিছু কথা হচ্ছে যে সামনে রেখেছে। সেই কথাতেও কতটা প্রশ্নের জায়গা থেকে যাচ্ছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনকারীর সংখ্যা গত বছর পর্যন্ত বাজেটের বক্তৃতাতে রাখা হতো। এবছর সেই আবেদনকারীর সংখ্যা কত, সেই আবেদনকারীর সংখ্যা রাখা হলো না। গত বছরের বাজেট বক্তৃতায় এটা ধরা পড়ে গেছিল যে প্রায় 75% আবেদন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে নাকচ হয়েছে। তাহলে কি সেই কারণে এবছর এই সংখ্যাটা টোটাল আবেদনের সংখ্যাটা রাখা হলো না? কত সংখ্যা এবং তার মধ্যে কত পার্সেন্ট স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাভেল করতে পারছে, এই লোন অ্যাভেল করতে পারছে, এইটা সামনে আনা দরকার। তাহলেই বোঝা যাবে যে রাজ্য সরকার কতটা সত্যি কথা বলছে আর কতটা মিথ্যের ফুলঝুরি ছোটাচ্ছে রাজ্য বাজেটের মাধ্যমে। ওএসসি স্কলারশিপ এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য ওএসসি স্কলারশিপ নিয়ে এর আগে বহুবার আমরা আন্দোলন করেছি। আমরা বারবার বলেছি যে ওএসসি স্কলারশিপের টাকা তৃণমূলের ব্লক সভাপতিদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, ছাত্রছাত্রীরা তাদের হাতে ওএসসি স্কলারশিপের টাকা পাচ্ছে না। 39% বরাদ্দ কমানো হলো ওএসসি স্কলারশিপ। এসসি এসটি ওবিসিদের জন্য মুখ্যমন্ত্রীর প্রাণ কাঁদছে এমন একটা হাবভাব করেনি। তাহলে আজকে দাঁড়িয়ে এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের স্কলারশিপের ব্যয় বরাদ্দ কেন কমানো হলো? 1, 2 তাদের হোস্টেল পরিকাঠামোর জন্য কোনো রকম কথা কেন রাজ্য বাজেটে নেই? বার্লিং ইস্যু, চামড়ায় খসা লাগা ইস্যু, এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীরা হোস্টেলে থাকার মতন অবস্থা নেই তাদের, যা অবস্থা গোটা রাজ্য জুড়ে হোস্টেলগুলো, সেই হোস্টেল পরিকাঠামোকে উন্নত করবার জন্য কোনো রকম ব্যয় বরাদ্দ কেন আলাদা করে রাজ্য বাজেটে এলো না? উপরন্তু এটা
রাজ্য বাজেটের তথ্য যে 2023-এর 15ই ফেব্রুয়ারি থেকে 2024-এর 5ই ফেব্রুয়ারি পর্যন্ত 3000 ক্লাসরুম বন্ধ হয়ে গেছে রাজ্যের বুকে। তাহলে এই 3000 ক্লাসরুম কেন বন্ধ হলো এবং এই 3000 ক্লাসরুমের জায়গায় সেই 3000 ক্লাসরুমকে কি কাজে ব্যবহার করা হচ্ছে আমরা আশঙ্কা করছি এই 3000 ক্লাসরুম, যার সংখ্যা আদপেও 3000 নয়, তার চেয়ে অনেক বেশি, এই ক্লাসরুমগুলোকে ব্যবহার করা হচ্ছে পিপিপি মডেলকে প্রসার করবার জন্য। 3000 ক্লাসরুম বন্ধ মানে প্রতি ক্লাসরুমে যদি 60 জন করে ছাত্রছাত্রী অ্যাভারেজে ধরি আমরা, তাহলে 3000 ক্লাসরুম বন্ধ মানে 1,80,000 ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে। দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও রাজ্যের সরকার ড্রপ আউটকে লেজিটিমাইজ করে গেছে দিনের পর দিন। ড্রপ আউট হওয়াটাই স্বাভাবিক এইটা প্রমাণ করবার চেষ্টা করছে, জেনারেলাইজ করে দিচ্ছে ড্রপ আউটের ফিচারগুলোকে, ড্রপ আউট হওয়ার সম্ভাবনাগুলো। এর বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতের ছাত্র ফেডারেশন গোটা রাজ্য জুড়ে এই যে অমানবিক বাজেট, এই যে শিক্ষাকে কার্যত লাটে তুলে দেওয়ার বাজেট, এই বাজেটের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতের ছাত্র ফেডারেশন গোটা রাজ্য জুড়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে। 2023 সালে কতটা ফাঁপা একটা রাজ্য বাজেট, কতটা ফাঁপা হতে পারে। 2023 সালে এই রাজ্যের সরকারি বাজেটে বলল মোট 27 লক্ষ ছাত্রছাত্রী তারা হাতে ট্যাব পেয়েছে। এবারে আবার নিজেরাই সেই সংখ্যাটা বলল 9 লক্ষ ছাত্রছাত্রী হাতে ট্যাব পেয়েছে। অথচ ট্যাব গ্রহণকারীর মোট সংখ্যা 36 লক্ষ হওয়ার কথা, 36 লক্ষের বদলে সেটা দেখানো হলো 3.5 কোটি। কাকে বোকা বানাচ্ছে? গোটা রাজ্যটাকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে হাতে ট্যাব ধরিয়ে দিচ্ছে, কিন্তু এমন জায়গায় ছাত্রছাত্রীর হাতে ট্যাব যেখানে ইন্টারনেটের ন্যূনতম পরিষেবা পৌঁছয় না। ভারতের ছাত্র ফেডারেশন দীর্ঘদিন ধরে গোটা দেশ জুড়ে এই দাবি করে এসছে ইন্টারনেট ফর অল। প্রযুক্তির অগ্রগতি তখনই সভ্যতার বিকাশে কাজে লাগবে যখন প্রযুক্তি সকলের জন্য হবে, কেবলমাত্র একটা অংশের, একটা বড়লোক অংশের তাদের কুক্ষিগত করে প্রযুক্তিকে রাখা হবে না। আমরা বারবার বলে এসেছি ইন্টারনেট ফর অল। এই দেশের বুকে কেরলের সরকার বাস্তবায়িত করিয়ে দেখিয়েছে ইন্টারনেট ফর অল, আর রাজ্যের সরকার আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি ট্যাবের ঘোষণা, আর সেই ঘোষণার মধ্যেও কতটা চোনা আছে সেটা বোঝা যাচ্ছে বাজেটের তথ্য থেকে, তাদেরই দেওয়া তথ্য, তাই থেকেই বোঝা যাচ্ছে। অতএব শিক্ষাকে বাঁচানো, শিক্ষা ক্ষেত্রকে বাঁচানো যে লড়াই, সেই লড়াই এই বাজেটের পরে সেই লড়াইয়ে আরো প্রসারিত হবে, এই আশা আমরা রাখি। আগামী দিনে গোটা রাজ্য জুড়ে বড় আন্দোলনের ডাক। শিক্ষার পরিসর, নয়া জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে, নয়া জাতীয় শিক্ষানীতিরই জেরক্স কপি, স্টেট এডুকেশন পলিসি, রাজ্য শিক্ষানীতি, তার বিরুদ্ধে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এটা বোঝা যাচ্ছে বিজেপির সরকারকে তৃণমূলের সরকার সাহায্য করছে শিক্ষাকে লাটে তুলে দেওয়ার জন্য। তার বিরুদ্ধে দাঁড়িয়ে বড় মাপের আন্দোলনের দিকে ভারতের ছাত্র ফেডারেশন এগোবে। এছাড়া আগামী 19শে ফেব্রুয়ারি আনিস খানের শাহাদাত দিবস। এই রাজ্যের সরকার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আনিসকে খুন করেছিল, সেই খুনের ইনসাফ আজও বাংলার ছাত্র সমাজ, বাংলার যুব সমাজ সেই খুনের ইনসাফ আজও পায়নি। আনিসের বাবা, আনিসের পরিবার আজও সেই খুনের ইনসাফের জন্য অপেক্ষায় আছে, লড়াইয়ের ময়দানে আছে। আগামী 19শে ফেব্রুয়ারি এই রাজ্যের সমস্ত ক্যাম্পাসে ক্যাম্পাসে আনিস হত্যার ইনসাফ চাই, এই আওয়াজ তুলে ভারতের ছাত্র ফেডারেশন গোটা রাজ্য জুড়ে রাজ্যের সমস্ত কলেজ ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাস তার সামনে পৌঁছবে। পাশাপাশি আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গোটা রাজ্য জুড়ে মাতৃভাষায় পড়াশুনো করার অধিকার, যে অধিকার আজকে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে আক্রমণের মুখে, সেই অধিকারের লড়াইয়ের জন্য, সেই অধিকারের লড়াইয়ের ডাক দিয়ে গোটা রাজ্য জুড়ে কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি ভারতের ছাত্র ফেডারেশনের সদস্য পদের যে ফোলিও, একাধিক ভাষায়, অলচিকি হরফে, কুরমালি ভাষায়, সাদ্রি ভাষায়, নেপালি হরফে, নানান হরফে
মাতৃভাষায় পড়াশুনো করার অধিকারের লড়াইকে সামনে রেখে প্রমোট করে আগামী 21শে ফেব্রুয়ারি ভারতের ছাত্র ফেডারেশনের এই রাজ্যের সদস্যপদ সংগ্রহের যে ফলিও, সেই ফলিও নতুনভাবে এই রকম নানান ভাষাতে প্রকাশিত হবে। আমরা অনুরোধ জানাবো আপনাদের কাছে, আমরা এই দপ্তর থেকেই দীনেশ মজুমদার ভবন থেকে সেই নতুন ফলিও আমরা প্রকাশিত করব। আপনারা সকলে আসবেন, আপনাদের মাধ্যমে মানুষের কাছে, ছাত্রছাত্রীদের কাছে সেই ফলিওর কথা, আমাদের দাবি দেওয়ার কথা তাদের হরফে, তাদের ভাষাতে, সবাই সবার নিজের ভাষায় পড়বে, সবাই সবার নিজের ভাষায় লড়বে, সবাই সবার নিজের ভাষায় গড়বে, এই আহ্বান আমরা সামনে রাখতে চাই। এই সবটাকে একত্রিত করে যে আক্রমণ শিক্ষার ওপর, যে আক্রমণ শিক্ষাক্ষেত্রের ওপর, যে আক্রমণ ক্যাম্পাসের ওপর, যে আক্রমণ আমাদের মনোজগতের ওপর, একটা এমন প্রজন্ম গড়ে তোলবার ব্লুপ্রিন্ট তৈরি করছে আরএসএস, বিজেপি, তৃণমূল মিলে, যে প্রজন্ম আগামী দিনে প্রশ্ন করতে ভুলে যাবে। প্রশ্নকে বাঁচিয়ে রাখার লড়াই, সওয়ালও কি উংলি জবাবও কি মুঠি মজবুত করার লড়াইতে আগামী মাসের প্রথমার্ধে ভারতের ছাত্র ফেডারেশন বড় আকারের লড়াই, এই রাজ্যের ছাত্র সমাজকে, এই রাজ্যের প্রগতিশীল ছাত্র সমাজকে একত্রিত করে বড় আকারের লড়াইয়ের আন্দোলনের দিকে আমরা এগোব। একটা জিনিস গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা মানেই প্রশ্ন ফাঁস, এবং সেটা কোন পরীক্ষায় হবে সেটা নিয়ে বরং কৌতূহল আগে থেকে থাকছে। বিষয়টা কি বলবো, মানে এবারও তাই একই রকম দেখা যাচ্ছে, পরীক্ষার বেশ কয়েকজনকে পরীক্ষার ক্ষেত্রে তাদের পরীক্ষা বাতিল করা হবে, মানে এটাই কি সমাধান? সরকারের এই যে স্কুল শিক্ষা সম্পর্কে সরকারের কি অভিমুখ, তার সব থেকে বড় প্রতিভূ হচ্ছে আরাবুল ইসলাম। সরকার কি চায় স্কুল শিক্ষা সম্পর্কে, সরকার কি চায় মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে, সরকার কি চায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে, এ তো পরিষ্কার সকলের কাছে। প্রশ্নপত্র ফাঁস এবছর প্রথম হয়, বছরের পর বছর ধরে এটা ঘটছে। তারপরে দাঁড়িয়েও সরকার আগে থেকে কোনো সদর্থক ভূমিকা কেন গ্রহণ করলো না, আমরা বারংবার বলা সত্ত্বেও ভারতের ছাত্র ফেডারেশন সহ আরো নানান প্রগতিশীল ছাত্র সংগঠন তারা বারবার বলেছে, তারপরে দাঁড়িয়েও কোনো রকম কোনো ভূমিকা গ্রহণ করা হয়নি। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের শুরু থেকে সরকার অমানবিক দৃষ্টিভঙ্গি, অমানবিক আচরণ করে গেছে। তারই প্রতিফলন এরা কারা করছে প্রশ্নপত্র ফাঁস, খোঁজ নিয়ে একটু দেখো তো কারা করছে প্রশ্নপত্র ফাঁস। তাদের সঙ্গে কোন সরকারি সংগঠনের যোগাযোগ আছে? যে গৃহশিক্ষক ধরা পড়ছে সে তার পাড়াতে কোন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছে একটু দেখো না। যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মধ্যে এলাকায় এলাকায় তৃণমূলের কোন কোন ব্লক সভাপতিরা তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মধ্যে ঢুকে বসে আছে, একটু খোঁজ নিয়ে দেখা হোক না, তাহলে পরিষ্কার হয়ে যাবে। স্কুল শিক্ষাকে নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করছে। ক্যাপিটেশন ফি, স্কুলগুলোতে যেমন খুশি ক্যাপিটেশন ফি নেওয়া হচ্ছে, সরকারের কোনো নজরদারি নেই, সরকার হাত খুলে বসে আছে, যেমন খুশি করো, যাতে সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে কানাগলিতে ঢুকিয়ে দিয়ে ঘুরপথে বেসরকারি স্কুল শিক্ষা ব্যবস্থাকে সামনে রাখা যায়, পিপিপি মডেলকে সামনে রাখা যায়, তার ব্যবস্থা করছে। তারই প্রতিফলন পড়ছে মাধ্যমিক পরীক্ষায়, তারই প্রতিফলন পড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তাই আগে থেকে আমরা হুঁশিয়ারি দিয়ে রাখতে চাই, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি একই রকম কোনো রকম ন্যূনতম কোনো অব্যবস্থার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের, ভারতের ছাত্র ফেডারেশন রাস্তায় নামবে, বড় আন্দোলন করে এই সরকারকে, ছাত্রছাত্রীদের সামনে এই সরকারকে মাথা ঝুঁকাতেই হবে।